শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, ভারতের বিরুদ্ধে লড়াই করেছি একটা পত্রিকা দিয়ে। এই পত্রিকা দিয়েই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে যাব, যাতে আমার দেশ পত্রিকা আপনাদের কথা নির্ভয়ে বলে যেতে পারে। আহতরা সবাই স্টেজে চলে আসেন, আমরা শুরু করে দিয়ে নিই। আমরা লঙ্গে যাই, হ্যাঁ আমরা পিছনে লঙ্গে যাই, আমরা একটু লড়া আছি, একটু চাপ দেন, সবার ছবি আসবে। এই মুহূর্তে মুক্তিযোদ্ধা মাহবুব রহমানের পক্ষ থেকে স্যারকে ফলো করে দিচ্ছেন স্যার মাহবুব চৌধুরী। এই মহান বিপ্লব সংগঠিত না হলে আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশিত হতো না, এবং বাংলাদেশের মানুষ তাদের ব্যক্তি স্বাধীনতা ফিরে পেত না, বাংলাদেশ রাষ্ট্র তার সার্বভৌমত্ব ফিরে পেত না। এগুলো সবই সম্ভব হয়েছেন তাদের সন্তানদের আত্মদানের মধ্য দিয়ে। আপনারা কাঁদবেন না তাদের জন্য, আপনারা তাদের জন্য গর্ব করেন। জাতি তাদের জন্য গর্ব করে, সমগ্র জাতি। এবং আমার দেশ পত্রিকা যে আমরা প্রায় প্রতিটা দিন জুলাই যোদ্ধাদের কথা আলোচনা করি আমাদের অফিসে, আমাদের স্মৃতি থেকে আপনাদের ছেলে মেয়েদের কথা কখনো মুছে যায় না, সর্বক্ষণ তাদের কথা আমাদের স্মরণে থাকে। আসলে পত্রিকা চালানোটা একটা কঠিন ব্যাপার। যদি আপনি সৎ সাংবাদিকতা করতে চান, যদি আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চান, তাহলে এর চেয়ে কঠিন কাজ বোধহয় খুব কমই আছে। হ্যাঁ, সেনাবাহিনীর কাজ কঠিন, পুলিশের কাজ কঠিন, কিন্তু সংবাদপত্রের কাজ প্রতিদিন লড়াই করা। কারণ সংবাদপত্র এমন একটা জিনিস যেটা প্রতিদিন আপনাকে নতুন তথ্য দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে পত্রিকা বাসি হয়ে যাচ্ছে, আগের দিনের পত্রিকা হয়ে যাচ্ছে। কাজে প্রতিদিন আপনাদেরকে নতুন একটা প্রোডাক্ট দিচ্ছে শুধুমাত্র সংবাদপত্র। এই সংবাদপত্রের আমার যে জীবন আজকে প্রায় 17-18 বছর হয়ে গেল, এখানে কয়েকটি মুহূর্ত আমাদের জন্য খুব পরীক্ষার ছিল, আপনাদেরকে একটু বলা দরকার। আমি সংক্ষেপেই বলার চেষ্টা করব। 2009 সালের কথা বলি। আমাদের কাছে একটা সংবাদ আসলো যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জ্বালানি মন্ত্রণালয়ের একটি দুর্নীতিতে জড়িত হয়েছেন। এখন সেই সংবাদ আমরা ছাপাবো কি ছাপাবো না, এটা একটা বড় সিদ্ধান্ত ছিল। আমরা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা 2009 সালের ডিসেম্বর মাসের কথা। এবং ওই সংবাদ থেকেই আমার সাথে শেখ হাসিনার বলতে গেলে ব্যক্তিগত লড়াই শুরু হয়েছিল। এবং আমি জেনে শুনে কিন্তু এই লড়াই শুরু করেছিলাম। আমি জানতাম এর প্রতিক্রিয়া কি হতে পারে, কতটা ভয়ানক হতে পারে। এরপর 2010 সালে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের জুডিশিয়ারি শেখ হাসিনার তল্পি বাহকের ভূমিকা পালন করছে। বাংলাদেশের জুডিশিয়ারি যে সমস্ত জাজেরা বসে আছেন, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত, তারা রায় দিচ্ছেন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী। তখন আর একটা পরীক্ষা আসলো, আমরা কি জুডিশিয়ারির বিরুদ্ধে লিখব? লিখলে তো আমরা কন্টেম্পটের মামলায় পড়ে যাব। আমি সিদ্ধান্ত নিলাম হ্যাঁ লিখব। এই জন্যই আমি সংবাদ মাধ্যমে এসেছি। এবং আমি আর্টিকেল লিখলাম স্বাধীন বিচারের নামে তামাশা। এবং এটা লেখার জন্য আমার নামে মামলা হলো, আমার সাজা হলো, পত্রিকা প্রথমবারের মতো বন্ধ হলো। প্রায় 6 সপ্তাহ বন্ধ ছিল। এরপর লড়াই চলতে থাকলো। আমি প্রথমবারের জেল খেটে বেরোলাম 1 বছর পরে। তারপরেও আমরা আমাদের যে ডিরেকশন সেখান থেকে বিচ্যুত হই নাই। এরপরে বড় পরীক্ষা আসলো যখন বিচারের নামে, যুদ্ধাপরাধের বিচারের নামে ফরমাইশি রায় দেওয়া হতে লাগলো। যখন
যুদ্ধাপরাধের বিচার, তথাকথিত বিচারে ক্যাঙ্গারু কোর্টে ফাঁসি দেওয়া হবে সবাইকে, এটা যখন আমরা জানতে পারলাম এবং আমরা যখন জানলাম যে তথাকথিত মহামান্য বিচারকরা আগে থেকে বিচারের রায় লিখে রাখছেন, এই তথ্য যখন আমাদের কাছে আসলো, তখন আর একটা পরীক্ষা আসলো। আমরা কি এটা লিখবো? আমরা সিদ্ধান্ত নিলাম হ্যাঁ, আমরা স্কাইপ কেলেঙ্কারি বের করলাম। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো ইনভেস্টিগেটিভ জার্নালিজম বিপ্লব তৈরি করেছে, তার মধ্যে স্কাইপ কেলেঙ্কারি নিউজ অন্যতম। আমরা দ্বিধা করি নাই, আমরা স্কাইপ কেলেঙ্কারি নিউজ প্রকাশ করলাম। এবং এখন আপনারা ডিজিটাল আইনের কথা জানেন। ডিজিটাল আইন যে আইন থেকে সৃষ্টি হয়েছিল সেটা ছিল আইসিটি অ্যাক্ট, ধারা 57 এবং ধারা 58। অনেক সাংবাদিক ভুলে গেছেন এখন। ধারা 57 এবং ধারা 58 আমি প্রথম আসামি ছিলাম, আমার দেশ প্রথম আসামি ছিল, আমি এবং আমার দেশ। আমি বন্দি জীবন যাপন করতে থাকলাম অফিসের ভেতরে। 4 মাস আমি বন্দি ছিলাম অফিসের ভেতরে। আমাদের এক রাজনৈতিক নেতা সেই দিনের কথা বলে গেছেন। তো সেই অবস্থার মধ্যে আবার আর এক পরীক্ষার মধ্যে পড়লাম। তখন শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ভারতীয় প্রজেক্ট এক্সিকিউশন শুরু হলো এবং বাংলাদেশের তাবল মিডিয়া এটার পক্ষে অবস্থান নিল, তাদের সাপোর্টে লেখা শুরু করল। আমরা বুঝতে পারলাম এটা সম্পূর্ণভাবে একটি ভারতীয় ষড়যন্ত্র, বাংলাদেশকে বিরোধী মত শূন্য করবার এবং ইসলাম শূন্য করবার এটা একটা ষড়যন্ত্র। আমি আবার সিদ্ধান্ত নিলাম এবং লিখলাম শাহবাগের ফাঁসিবাদের পদক্ষেপ। এরপরে আর খুব বেশি দিন আমি থাকতে পারি নাই। আমি তারপরে গ্রেফতার হলাম 11 এপ্রিল 2013 সালে। আমার পত্রিকা বন্ধ হলো, প্রেসে তালা দেওয়া হলো এবং প্রেসের সমস্ত মেশিনপত্র পুলিশের নাকের ডগায় লুট করে নিয়ে যাওয়া হলো। 4 বছর জেলে থাকলাম, রিমান্ডে গেলাম, পুলিশের অত্যাচার সহ্য করলাম। একজন পুলিশ অফিসার আমার সামনে বসে আছে, ডিবিতে টর্চার করা হলো, থানায় টর্চার করা হলো, জেলে গেলাম। 4 বছর পরে বেরোলাম। তারপর তার 1 বছর পরে কুষ্টিয়াতে আদালতে আমার উপরে প্রাণঘাতী হামলা চালানো হলো। রক্তাক্ত হলাম, কিন্তু বেঁচে গেলাম। আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল। এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হলাম, কারণ মনে করলাম দেশে থাকলে এরপরে তো গুম হয়ে যেতে হবে। তো গুম না হয়ে যদি বাইরে থেকে লড়াইটা চালাতে পারি তাহলে তো মনে হয় সেটাই উচিত। এই কারণে সিদ্ধান্ত নিলাম যে বাইরে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো। সেই লড়াইতে আমরা জয়লাভ করতে পারি নাই, কিন্তু সেই লড়াইয়ের মাধ্যমে আমরা একটা প্রেক্ষাপট তৈরি করতে পেরেছিলাম, একটা পটভূমি তৈরি করতে পেরেছিলাম। সেই পটভূমিতে দাঁড়িয়ে আজকে যারা শহীদ পরিবারের বাবা মায়েরা আছেন, তাদের সন্তানেরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে। তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নাই। কিন্তু এই লড়াই দীর্ঘ লড়াই ছিল, 16 বছর ব্যাপী লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। জয়লাভ করেছে তরুণেরা তাদের জীবন দেওয়ার মাধ্যমে। যখন তারা দেখিয়েছে এই ফ্যাসিস্ট বাহিনীকে যে তারা জীবনের পরোয়া করে না, তারা জীবনের পরোয়া না করে রাস্তায় নেমেছে, তখনই ফ্যাসিস্ট পালিয়ে গেছে। এবং আমি আপনারা দেখেছেন, এটা খুব ভাইরাল হয়েছে। এখানে একটা পুলিশ অফিসার দেখাচ্ছে, আগের আইজিপি কি নাম, আব্দুল্লাহ মামুন এবং আব্দুল্লাহ মামুন বোধহয়, আব্দুল্লাহ মামুন এবং তৎকালীন মন্ত্রী আসাদুজ্জামানকে দেখাচ্ছে। পুলিশ বলছে যে আমরা গুলি করি, একটা গুলিতে একটা মরে, কিন্তু বাকিগুলো যায় না। এটাই সমস্যা।
এই একটা সেন্টেন্সের মধ্যে 36শে জুলাইয়ের বিপ্লবের মর্মবাণী নিহিত আছে। যেই মুহূর্তে আমাদের তরুণেরা মৃত্যুকে জয় করতে শিখেছে, সেই মুহূর্তে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ভারতীয় সাম্রাজ্যবাদ পরাজিত হয়েছে। কারণ আমাদের তরুণেরা কেবলমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই, তারা প্রকৃতপক্ষে ভারতীয় হেজেমনি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। কাজেই এই এত বড় মহৎ লড়াইয়ের উদাহরণ আমার জানা নাই, কারণ এই বিপ্লবটা বাংলাদেশের মাটি থেকে উত্থিত হয়েছিল এবং এই বিপ্লব যে ছেলেমেয়েরা করেছিল, আমাদের ছেলেমেয়েরা, তারা নিরস্ত্র ছিল, তারা কোনো ভায়োলেন্স করে নাই, তাদের প্রতি ভায়োলেন্স করা হয়েছে। একটা নিরস্ত্র তরুণ তরুণীরা লড়াই করেছিল। এবং আরো একটা কারণে এটা ইউনিক বিপ্লব, কোন বিদেশি শক্তি এই বিপ্লবের পিছনে মদত দেয় নাই। আমাদের ছেলেমেয়েরা নিজের শক্তি এবং আল্লাহর উপর ভরসা রেখে তারা লড়াই করেছে। এমন বিপ্লব পৃথিবীতে আর দেখা যায় না। আমি মনে করি এই বিপ্লব শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে। আপনারা মন খারাপ করবেন না, আপনাদের ছেলে মেয়েদের গল্প সারা পৃথিবীতে শতাব্দীর পর শতাব্দী পড়া হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, আমরা যখন কম বয়সের ছিলাম, তরুণ ছিলাম, তখন আমরা চে গুয়েভারার গল্প করতাম। চে গুয়েভারা আমাদের বিপ্লবের মহানায়ক ছিল আমাদের তরুণ বয়সে। আমি বলছি আজ থেকে 50 বছর আগের কথা। তখন চে গুয়েভারাকে আমরা মহানায়ক মনে করতাম। আজকের তরুণের মহানায়ক আবু সাইদ, আজকের তরুণের মহানায়ক মুগ্ধর মতো যারা শহীদ হয়েছে, এরা আমাদের মহানায়ক। আমাদের আর বাইরে থেকে মহানায়ক আমদানি করতে হবে না, বিপ্লবের মহানায়ক। এটা আমাদের খুব বড় প্রাপ্তি। আপনাদের অনেক চাহিদা পূরণ হয় নাই, আমরা জানি, এবং আমরা সব সময় আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমার দেশ তার সীমিত সাধ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে। আজকে কুমিল্লা পাঠক মেলা যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এটা অতি সামান্য একটা আয়োজন। আপনাদের মূল্যের তুলনায় এই আয়োজন কিছুই না, কিন্তু আমরা সম্মানিত হচ্ছি। আপনাদের জন্য আয়োজন করতে পেরে আমরা সম্মানিত হচ্ছি, এবং যারা আয়োজন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মুশকিল কি জানেন, আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। আমরা যখন পত্রিকা আবার বের করার সুযোগ পেলাম, তখন বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আগে তো আমার এডিটোরিয়াল পলিসি খুব সহজ ছিল, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখতাম। এখন তো যাদের সম্পর্কে লিখতে হবে তারা সবাই জুলাই যোদ্ধা। বিএনপি জুলাই যোদ্ধা, জামাত ইসলাম জুলাই যোদ্ধা, এনসিপি তো জুলাইয়ের মহানায়ক, তারা তো জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে এনসিপি। তাহলে এই যোদ্ধাদের বিরুদ্ধে যখন আমি লিখব, তখন পেশাদারিত্বের সাথে লিখতে গেলে তাদের কারো না কারো তো সমালোচনা করতে হবে, কারণ সবাই তো সঠিক কাজ করে না। আমি নিজেও তো সঠিক কাজ করি না, সারাদিনে আমি কত ভুল করি। তো তাদের ভুলগুলো লিখতে গেলে তাহলে তো এনসিপি আমার সন্তান তুল্য, বিএনপি এবং জামাত আমার বন্ধু, তাদের বিরুদ্ধে লিখতে হবে। কিন্তু সংবাদপত্রের কাজটা এমনই, লিখতে হয়, এটাই পেশাদারিত্ব। এবং লিখতে গিয়ে আমরা অনেক শত্রু বানিয়ে ফেলছি। যেমন ধরুন, যেহেতু এখন সরকারে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, এনসিপিও সরকারে যেতে চায়, জামাত সরকারে যেতে চায়, বিএনপি সরকারে যেতে চায়। আপনি কার মন রক্ষা করবেন? পত্রিকায় যখন লিখবেন, 3 দলই তো আমার বন্ধু, আমি কার মন রক্ষা করে লিখব? আপনি যার মন রক্ষা করতে পারবেন না, সেই আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। একটু আগে আমার সহকর্মী আব্দুল্লাহ সাহেব বলে গেলেন, গতকাল বিএনপি অফিসে, ঢাকায় বিএনপি চেয়ারপারসনের অফিসে আমার এক সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে। কারণ বিএনপির কেন যেন মনে হয়েছে আমরা তাদের পক্ষে লিখছি না। আমার দেশ কারো পক্ষে কিংবা বিপক্ষে লেখে না, আমার দেশ সত্য কথা লিখে। এই বিষয়টি আপনাদের সবাইকে অনুধাবন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর আমার দেশ
শুধুমাত্র বাংলাদেশের পক্ষে এবং মহান জুলাই বিপ্লবের পক্ষে, কিন্তু কোন দলের পক্ষে না আমার দেশ। এটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পারতেন তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত বড় বিপ্লবের পরেও রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়টি বুঝতে পারেননি। আপনাদেরকে শুধু একটা কথা বলি, আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, এরপরে আমরা সম্মাননা প্রদান করব এবং বাতিও চলে গেছে, আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন না ঠিক মতো আমার কথা। আমার সহকর্মীর উপরে যে আঘাত হয়েছে গতকাল, আমার কি মনে হয়েছে জানেন? আমার উপরে আঘাত হয়েছে। আমার সহকর্মীর উপরে আঘাত এবং আমার উপরে আঘাতের মধ্যে আমি কোনো পার্থক্য করি না। এবং আমার মনে হয়েছে কুষ্টিয়াতে 2018 সালে আমাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল এবং গতকাল বিএনপি অফিসে যেটা করা হয়েছে, এর মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই। দুটো বিষয় একই ঘটনা। তাহলে আমরা এত বড় বিপ্লব থেকে, এত আত্মত্যাগ থেকে আমরা কি শিখতে পারলাম? আমি এখনো অনুরোধ জানাবো রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি এবং সব দলের প্রতি, সমালোচনাকে গ্রহণ করতে শিখুন, সমালোচনাকে মানতে হবে আপনাদের। হ্যাঁ, তার সঙ্গে আমাদের দায়িত্ব পেশাদারিত্ব বজায় রাখা, অবজেক্টিভনেস বজায় রাখা, কিন্তু আপনাদের সমালোচনা মানতে হবে। সমালোচনার বদলে আপনারা সাংবাদিকদের আহত করবেন, সাংবাদিকদের গায়ে হাত তুলবেন, এটা চলবে না। এটার জন্য আমি আপনাদেরকে বলছি, আমাদের সর্বশক্তি দিয়ে, একটা পত্রিকার আর কি বা শক্তি থাকে? শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, ভারতের বিরুদ্ধে লড়াই করেছি একটা পত্রিকা দিয়ে। এই পত্রিকা দিয়েই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে যাব। আজকে আমাদের সবারই মন ভারাক্রান্ত, কারণ এখানে শহীদ পরিবার বসে আছেন। তারপরেও আমার জন্য ব্যক্তিগতভাবে খানিকটা আনন্দের দিন। একটু আগে আমাদের মনিরুল হক চৌধুরী সাহেব বক্তৃতা দিয়ে গেছেন। তিনি আমার আব্বার কথা বলে গেছেন, তিনি আমার আব্বাকে চিনতেন। আমি কুমিল্লারই ছেলে, কুমিল্লা আমার জেলা, দাউদকান্দিতে আমার বাড়ি। এই জন্য মনে হয়েছে যখন এই অনুষ্ঠানের আয়োজনটা করা হলো এবং বলা হলো যে কুমিল্লার শহীদদের জন্য এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম। কারণ যারা শহীদ হয়েছে তারা তো আমারই সন্তান। তো আপনাদেরকে এই অনুষ্ঠানের আয়োজন করবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা কষ্ট করে এসছেন, বিশেষ করে যে শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধারা এসছেন, তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা দোয়া করবেন যাতে আমার দেশ পত্রিকা আপনাদের কথা নির্ভয়ে বলে যেতে পারে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখানে আসলে এখানে সুন্দর হয়। সান্দার ভাই, শহীদ আব্দুল রাকিব ভাই এখানে ডাকলে এখানে আসলে সুন্দর হয়, কবির ঠান্ডা পাওয়া যায়। আপনি এখানে থাকেন স্যার। শহীদ সোহাগ, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বাকি সবগুলো এখান থেকে দেখ। শহীদ মোহাম্মদ সোহাগ পরিবার, শহীদ মোহাম্মদ ইউসুফ, শহীদ মোহাম্মদ জুয়েল, শহীদ মোহাম্মদ জুয়েল, জুয়েল হাসান, শহীদ মোহাম্মদ জুয়েল, শহীদ মোহাম্মদ জুয়েল, শহীদ মোহাম্মদ মিলন, মিলনের পরিবার আছেন, শহীদ মাসুম মিয়া, বাবা আছেন, 100% দিতে পারবো, তবে কপিরাইট ক্লেম খেয়ে যাবো। আমাকে তো অটো কপিরাইট দেওয়া। আচ্ছা বলতেছি, শহীদ মোহাম্মদ জহিরুল ইসলাম, দেখতে হবে, ঠিক আছে? দেখতে বলতেছি। শহীদ মোহাম্মদ বাবু, বাবু পরিবার কি আসছেন? একটু পাশে যান, একটু পাশে যান। শহীদ মোহাম্মদ রবিন মিয়া ওকে, আছেন? রবিন। এটা না, এটা না। শহীদ রায়হান রবিন,
সাব্বির আমিনুল ইসলাম সাব্বির শহীদ আব্দুল আওয়াল মিয়া, আব্দুল আওয়াল মিয়া, শহীদ মোহাম্মদ ফয়সাল সরকার, কেউ আছেন? ফয়সাল সরকারের পরিবার কেউ আছে? ফয়সাল সরকার, ফয়সাল সরকার, জামশেদুর রহমান, জামশেদুর রহমানের পরিবার কে আছে? জামশেদুর রহমান, শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম তন্ময়, শহীদ মনির হোসেনের পরিবার কে আছে? শহীদ মনির হোসেন, শহীদ মোহাম্মদ মনির হোসেনের পরিবার, শহীদ হাফেজ মাসুমুর রহমান মানিক, শহীদ মোহাম্মদ রুবেল মিয়া, রুবেল মিয়ার পরিবারে কে আছেন? যারা ক্যাশ পেয়েছে তারা থাকবেন। আমরা রুবেল মিয়া নাই, তারপর হামিদুর রহমান সাদমান, আন্টি একটু এদিক ঘুরেন, শহীদ শাহবাজ হোসেন শাহাদাত, আন্টি একটু এদিক ঘুরেন। শহীদ শাহবাজ হোসেন শাহাদাত, শাহাদাত পরিবার কে আছে? শহীদ মুনতাসির রহমান আলী, বাবা আসেন না। শহীদ শাহিনুর বেগম, শহীদ শাহিনুর বেগমের কে আসছেন পরিবার? শাহিনুর বেগম, শহীদ শাহিনুর বেগম, উবাইদুল ইসলাম, শহীদ উবাইদুল ইসলাম, উবাইদুল ইসলাম, শুধু শহীদ বেগম, শহীদ শহীদ তাজুল ইসলামের পরিবারে কে আছেন? শহীদ তাজুল ইসলাম, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ হৃদয়, শহীদ নাজমুল হাসানের পরিবারে কে আছেন? শহীদ নাজমুল হাসান, নাজমুল হাসান, আহতরা সবাই স্টেজে আসেন, আমরা টেস্ট করে দিয়ে দেবো। আহতরা সবাই স্টেজে চলে আসেন, আহতরা সবাই স্টেজে চলে আসেন, আমরা শুরু করে দিয়ে নেই। আমরা লঙ্গে যাই, হ্যাঁ আমরা পিছনে লঙ্গে যাই, আমরা একটু লঙ্গে আসি, ভাই তাহলে তো ছবি একটু চাপ দেন, সবার ছবি আসবে। ধন্যবাদ সবাইকে। বিশেষ করে কুমিল্লার সকল সাংবাদিক কিন্তু যারা এসেছেন আপনাদেরকে অন্তর্গত স্মৃতি ধন্যবাদ জানাচ্ছি। সকল সুশীল সমাজ, কুমিল্লার সকল ব্যক্তিবর্গ যারা আছেন প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সার্টিফিকেটটাকে ফুলের তোলা দেবেন এবং মুক্তিযোদ্ধা মাহমুদ রহমান ভাই কোথায় ফুলটা ফোটা নিয়েছেন মুক্তিযোদ্ধা ভাই ওই মাহমুদ ভাই
এই যে বাবা এখানে যারা ছিল আমি আছি একটু হ্যাঁ ভাই এই হাতটা সরাইতে হবে হ্যালো একটু হাতটা সামনে থেকে নেতা হ্যাঁ ওকে ওকে এই মুহূর্তে মুক্তিযোদ্ধা মাহবুব রহমানের পক্ষ থেকে স্যারকে বিদায় বরণ করে দিচ্ছেন স্যার মাহবুব চৌধুরী পাঠক মেলার সম্মানিত সভাপতি আরিফ মুর্শিদ খান এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির স্যারকে ক্রাশ দিয়ে বরণ করে নিচ্ছেন। একটু জানাতেন আমরা পাঠক মেলা সভাপতি সেক্রেটারি ক্রাশ দিয়ে বরণ করে নেব। স্যার স্যার পাঠক মেলা থেকে স্যার জানাবেন। ভাই স্যারের টিয়া দেওয়া লাগবে টিয়া কোনো ছবি দিতাম না টিয়া দেন লাইট চলে পাঠকেরা সভাপতি যে সেক্রেটারি স্যারকে ক্রাশটি বরণ করে নিচ্ছেন কুমিল্লা জেলা পাঠকেরা সভাপতি আরিফ মুর্শিদ খান এবং আসাদুজ্জামান মনির সহ সভাপতি যারা আছেন গোলাম সামদানি রাশিদুল ইসলাম এই